হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 9 এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সিল্লাদ মানে ফ্রস্ট মোনার্ক এখন খুবই ভয় পেয়ে যায় শ্যাডো মোনার্ককে দেখে। সে বুঝতে পারে যে শ্যাডো মোনার্কের সঙ্গে তার ডিফারেন্সটা অনেকটাই বেশি, এতটাই বেশি যে সে সেটা কোনোদিনও ভাবতেই পারেনি। এদিকে এখন আমরা দেখতে পাই যে সাং জিনওো একটা ব্যারিয়ার বানায়, যেই ব্যারিয়ারটা সে কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে ফেলে। একই সঙ্গে সে এটাও বুঝতে পারে যে ফ্রস্ট মোনার্ক কোনো একটা ওপেনিং খুঁজছে তাকে অ্যাটাক করার জন্য। এদিকে সিল্লাদ যখন দেখতে পায় যে সাং জিনওো তাকে ছাড়া অন্যদিকে তাকিয়েছে, তখন সে ভাবতে থাকে যে এইরকম সুযোগ সে হয়তো আর পাবে না। এই সুযোগটা ব্যবহার করে তাকে সাং জিনওোকে মারতে হবে। সে ভাবতে থাকে যে তার কাছে একটাই অ্যাটাক করার সুযোগ আছে, আর এই একটা অ্যাটাকে থেকে পুরো পাওয়ার ব্যবহার করতে হবে যেন সে সাং জিনওোকে মারতে পারে। সে এখন তার ত্রিশূল হাতে নিয়ে তার পুরো পাওয়ারের ইউজ করে সাং জিনওোকে অ্যাটাক করে, কিন্তু সাং জিনওোর কাছে সেই অ্যাটাকটাকে ব্লক করা কোনো ব্যাপারই না। সে তার একটা হাত দিয়ে সে অ্যাটাকটাকে ব্লক করে ফেলে, যেইটা দেখে সিল্লাদ এখন একেবারেই চমকে যায়। সে বুঝতে পারে যে তার মানে শ্যাডো মোনার্ক এরকমও করতে পারে, আর এইটা র্যাকান জানে বলেই র্যাকান এখান থেকে পালিয়ে গেছে। এদিকে সাং জিনওো এখন সিল্লাদকে কিছুই করে না। সে বলে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আগে ওই অন্য বিশটাকে মারি, তারপর আমি তোমাকে দেখছি। অন্যদিকে আমরা দেখতে পাই যে র্যাকান ডাইমেনশনে করে অন্য এক জায়গায় চলে যায়। সে সেইখানে লুকিয়ে থাকে। সে ভাবতে থাকে যে মৃত্যু তার খুব কাছে চলে এসেছে, আর তার হয়তো ফ্রস্ট মোনার্কের সঙ্গে অত কথা বলাও ঠিক হয়নি, তার পালাতে একটু দেরি হয়ে গেছে। তাই সে এখন যে জঙ্গলটাতে যায় সে সেখানে থাকার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত ড্রাগন কিং সেখানে আসছে। কিন্তু এতক্ষণে সাং জিনওো র্যাকানকে খুঁজে ফেলে আর তার একেবারে সামনে চলে আসে। র্যাকান এই সময় বুঝতে পারে যে মৃত্যু তার সামনেই রয়েছে। সে এখন তার সামনে মৃত্যুকে অনুভব করতে পারে, আর সে এটাও বুঝতে পারে যে এই মৃত্যু থেকে পালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। আর এরপরে সে সাং জিনওোর সামনে তার মাথা ঝুঁকিয়ে নেয় আর তার কাছে ক্ষমা চায়। সে বলতে থাকে, ও মোনার্ক অফ শ্যাডোজ, আমি তোমার সঙ্গে একদম লড়াই করতে চাইনি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে নিজের বন্ধু হিসেবে মেনে নিন। ড্রাগন কিং এখানে খুব শীঘ্রই আসবে। যখন সে আসবে আমি আমার সৈন্যদের সঙ্গে আপনাকে সাহায্য করব। যেটা শুনে সাং জিনওো এখন বলে ঠিক আছে। আর এরপরে র্যাকান হাসতে শুরু করে আর ভাবে, হ্যাঁ তুমি আমাকে এখন বাঁচিয়ে রাখো, তারপর ড্রাগন কিং আসুক, দেখো আমি কি করি। সে মনে মনে এগুলো ভাবে, কিন্তু সাং জিনওোর সামনে সে বলে, আমি সবসময় আপনার সঙ্গে আছি। কিন্তু সাং জিনওো এখন তাকে বলে, কিন্তু এই সমস্ত করার আগে আমাদের একটা সৌদবাদ করার বাকি আছে। তুমি তোমার হাত আমার বুক দিয়ে ঢুকিয়ে দিয়েছিলে, যার কারণে আমার বুকে 5টা দাগ আছে। তাই আমিও তোমার উপরে 5টা অ্যাটাক করব। যদি তুমি তারপরেও বেঁচে থাকো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। যেটা শুনে এই সময় র্যাকান খুবই রেগে যায়। সে ভাবতে থাকে, তুমি আমাকে কি মনে করছো, কোনো বোকা? চলো আমিও তোমাকে দেখাচ্ছি, হয়তো আমি এখানে মরেই যাব, কিন্তু তোমাকেও আমি বাঁচিয়ে রাখবো না। এই বলে সে সাং জিনওোকে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়। এদিকে সাং জিনওো তার হাতে ড্যাগার নিয়ে তৈরি হয়ে যায় র্যাকানকে অ্যাটাক করার জন্য। আর সে কোনো রকম দেরি না করে দ্রুতই র্যাকানকে অ্যাটাক করে, যেটা র্যাকান বুঝতেও পারে না। সে প্রথম অ্যাটাকেই র্যাকানের একটা হাত কেটে ফেলে আর তারপরেই বলে, তোমার কাছে এখনো 4টে চান্স আছে। অন্যদিকে সিল্লাদ এখন সাউথ কোরিয়াতে দেখতে পায় যে পেরু থমাসকে হিল করছে, যেটা দেখে সে ভাবে ওই শ্যাডো বিস্টটা মানুষদের হেল্প করছে, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আমার কাছে মেন সমস্যা হচ্ছে এখন এইটা। আর আমরা দেখতে পাই যে ইগ্রিস তার উপরে লাগাতার অ্যাটাক করতে থাকে, যে অ্যাটাকগুলো সিল্লাদের পক্ষে ডিফেন্ড করাও খুবই কঠিন হয়। এদিকে সিল্লাদ এখন আবার ইগ্রিসকে দেখেই চিনে ফেলে। সে জানে যে এই বিস্টটার নাম হলো দ্য নাইট অফ ডেথ। এখন ইগ্রিস আবার তার দিকে অ্যাটাক করতে আসে, যেটা দেখে সিল্লাদ ভাবে, এই শ্যাডো বিস্টগুলোকে আমি যতবারই মানি না কেন ওরা আবার রিজেনারেট হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত শ্যাডো মোনার্কের মানা ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আমি ততক্ষণ বেঁচে থাকতে পারবো না, আমার মানা তার আগেই শেষ হয়ে যাবে। যার পরে সে ইগ্রিসকে বলে, তোমার পাওয়ার নষ্ট করো না, তুমি আমার সঙ্গে এইভাবে কতক্ষণ লড়াই করবে। আর এই সময় আমরা দেখতে পাই যে ইগ্রিসের মধ্যে দিয়ে সাং জিনওো সেখানে চলে আসে, আর সে তার সঙ্গে অনেকগুলো বড় বড় নৌকো নিয়ে আসে, যেইগুলোকে সিল্লাদ চিনতে পেরে যায়। সে বলে, এইগুলো তো। এদিকে সাং জিনওো এখন বলে, তুমি ঠিকই ধরেছ, মোনার্ক অফ ফ্যাংসকে আমি মেরে ফেলেছি। যেইটা শুনে সিল্লাদ এখন খুবই ভয় পেয়ে যায় যে সাং জিনওো মোনার্ক অফ ফ্যাংসকে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেললো। এদিকে সাং জিনওো এখন বলতে থাকে, দ্য মোনার্ক অফ প্লেগুস, দ্য মোনার্ক অফ ফ্যাংস এবং দ্য মোনার্ক অফ ফ্রস্ট, এই 3টে মোনার্কের মৃত্যু বাকি মোনার্কদেরকে ওয়ার্নিং দেবে। যেটা শুনে সিল্লাদ এখন খুবই রেগে যায়। তাই সে সাং জিনওোর দিকে আবার অ্যাটাক করার প্রস্তুতি নেয়, কিন্তু সাং জিনওো এরই মধ্যে তার বুক দিয়ে ড্যাগার ঢুকিয়ে দেয়, তাও আবার একটা নয়, পরপর 2টো। যার পরে ফ্রস্ট মোনার্ক তার মুখ দিয়ে সাং জিনওোকে অ্যাটাক করতে চায়, কিন্তু সাং জিনওো এখন তার সামনে এসে তার হাত দিয়ে তার মুখটাও আটকে ফেলে, আর এরপরে ড্যাগার দিয়ে তার উপরে অ্যাটাক করে। আর একই সঙ্গে সে বলে, মোনার্ক অফ ফ্যাংস তো আমার 4 নম্বর অ্যাটাকে মরেছে, দেখি তুমি কত নম্বরে গিয়ে মরো।
আমরা দেখতে পাই যে মোনার্ক অফ ফ্রোস্ট এই সময় খুবই যন্ত্রণা পাচ্ছিল। সে বিশাল জোরে জোরে চেল্লাতে শুরু করে, আর এরপরে সে ধীরে ধীরে উধাও হয়ে যায়। সাং জিনবো তাকেও মেরে ফেলে। আর এরপরে সাং জিনবোর সামনে বেরু চলে আসে। সাং জিনবো বেরুকে জিজ্ঞাসা করে সেই লোকটার কি হলো যে এর আগে আমাকে বাঁচিয়েছিল। এখানে সাং জিনবো তার বাবা সাং ইলহানের কথা বলছিল, যার পরে বেরু তাকে উত্তর দেয় ওই লোকটাকে তো আর খুঁজেই পাচ্ছি না, উনি কোথায় যেন চলে গেল। সাং জিনবো দেখতে পায় যে সেইখানে একটা ড্যাগার পড়ে রয়েছে, যেটা হয়তো সাং ইলহানই ব্যবহার করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং ইলহানের শরীর দিয়ে এখন রক্ত বেরোচ্ছে, আর সে একটা দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছে। আর বসে বসেই সে ভাবতে থাকে এইরকমই হয় যদি একটা সাধারণ মানুষের শরীরে গডের শক্তি আনতে হয়। যাই হোক, আমি যতটা করেছি ঠিকই আছে। আর এরপরে আমরা দেখতে পাই যে সাং জিনবো তার সামনে চলে আসে আর তাকে বলে, তুমি কি ভাবলে আমি তোমাকে নোটিস করিনি? তুমি কি এই বড় আমাকে কিছু না বলেই চলে যাবে? আর এরপরে সাং জিনবো তাকে বাবা বলে ডাকে। আর এই সময় আমরা জানতে পারি সাং ইলহানের আসল ঘটনা। একটা ডানজেনের বসকে মারার পর 1 ঘন্টার মধ্যে সেই ডানজেনের থেকে বেরিয়ে আসতে হয়, কিন্তু সাং ইলহান সেটা করতে পারেনি, তাই সে ডানজেনের ভেতরেই আটকে পড়ে। আর তারপরেই তার সঙ্গে রুলারদের দেখা হয়। রুলাররা তাকে পাওয়ার দেয় আর বলে সমস্ত মোনার্কদেরকে আটকাতে। আর সেই সময় সাং ইলহানের কাছে কোনো চয়েস থাকে না, তাকে এটা করতেই হয়। আর সে আবার পৃথিবীতে ফিরে আসে রুলারদের মেসেঞ্জার হিসাবে, তাদের ইম্পর্টেন্ট মিশনগুলো কমপ্লিট করার জন্য। সে পৃথিবীতে আসে সমস্ত মোনার্কদেরকে মারার জন্য, কিন্তু সে যখন এখানে সে দেখতে পায় যে শ্যাডো মোনার্ক আসলে কে, তখন সে আর এই কাজ করতে পারে না। সে বুঝতে পারে যে মানব জাতি একজনের হাতেই আছে, সে হলো শ্যাডো মোনার্ক। তাই সে সবসময় দূর থেকে দাঁড়িয়ে দেখে। অন্যদিকে রুলাররা এই সময় ভাবনা চিন্তা করে, আর তারপরে তারা তাকে বলে যে শ্যাডো মোনার্ককে মারার কোনো দরকার নেই, তাকে বাঁচাও। তারা বুঝতে পারে যে পৃথিবীকে বাঁচানোর জন্য শ্যাডো মোনার্কের পাওয়ার তাদের দরকার, কেননা ড্র্যাগন কিংয়ের আর্মি যতক্ষণ পৃথিবীতে আসবে তখন তারা পৃথিবীতে পৌঁছতে পারবে না। সেই সময় যদি শ্যাডো মোনার্ক না থাকে তাহলে পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। যদিও তখন তারা পুরোপুরি শিওর ছিল না যে শ্যাডো মোনার্ককে সাহায্য করে তারা ভুল করছে নাকি ঠিক করছে, কিন্তু এখন আমরা সেই উত্তরটা জানি, যেই কারণে আমি তোমাকে সাহায্য করি। আসলে আমি তোমাকে আমার এই রূপটা কোনোদিনও দেখাতে চাইনি, তুমি আমাকে খুব ঘৃণা করো তাই না? যার উত্তরে সাং জিনবো এখন কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ আমি তোমাকে খুব ঘৃণা করি, কিন্তু আমি সবসময় তোমার কথা ভাবি। যখন আমি প্রথম হান্টার হয়েছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমি সবসময় তোমার কথা ভাবি। প্রত্যেকবার যখন আমি মৃত্যুর সম্মুখীন হই তারপরে আমি আবার ফিরে আসি আমার মায়ের কাছে আর জিনার কাছে, তখনও আমি তোমার কথাই ভাবি। আমি তোমাকে খুব ঘৃণা করি, কিন্তু আমি তোমাকে অনেক মিসও করি। আর তুমি কি আমাকে মিস করো বাবা? যেইটা শুনে সাং ইলহান এখন কেঁদে পড়ে আর সে বলতে থাকে, হ্যাঁ আমিও তোমাকে খুবই মিস করি, আমিও সবসময় তোমারই কথা ভাবি। তোমাকে সামনে থেকে দেখতে না পারলেও দূর থেকেই তোমাকে দেখে আমি খুশি থাকি। আর এরপরে সাং ইলহান উঠে দাঁড়িয়ে পড়ে আর সাং জিনবোকে এসে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি একটা খুব ভালো মানুষ তৈরি হয়েছ। তার এই কথা শুনে এখন সাং জিনবো কেঁদে পড়ে। সে তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, এটা কি রুলারদের কাজ? তারাই কি তোমাকে ব্যবহার করেছে? যার উত্তরে সাং ইলহান এখন বলে, ওরা শুধুমাত্রই আমাকে একটা চয়েস দিয়েছে, আর আমি তোমাকে বাঁচানোর চয়েসটাই বেছে নিয়েছি, আর আমি জানি আমি ঠিকই করেছি। এই বলতে বলতে সাং ইলহানের বডি এখন উদা হতে শুরু করে, যেটা থেকে সাং জিনবো বলে, আমি তোমার সঙ্গে আরও কথা বলতে চাই, আরও কিছু সময় কাটাতে চাই। কিন্তু সাং ইলহান বলে, আমাকে ক্ষমা করো, আমার পক্ষে এটা সম্ভব না। এই বলার পরেই সাং ইলহান সেখানকার হাওয়ার মধ্যে মিশে যায়। অন্যদিকে এখন আমরা জিনা আর তার মাকে বাড়িতে দেখতে পাই। তার মা এখন জিনাকে বলে, চলো একটা কাজ করি, আমরা এই ঘরটা ছেড়ে দিই, আমরা অন্য একটা বাড়িতে চলে যাই। কেন জানি না আমার মনে হচ্ছে যে ওটাই ভালো। এদিকে সাং জিনবো এখন চিল্লিয়ে বলতে থাকে, মোনার্ক তোমরা কি শুনতে পারছো? আমি তোমাদের সবাইকে দেখে নেব, তোমরা আমার সঙ্গে যা যা করেছো তার জন্য। আর এখন যখন মোনার্ক অফ শ্যাডো প্রথমবার কাঁদে, এখন থেকে আসল যুদ্ধ শুরু হয়। অন্যদিকে আমরা জানতে পারি যে থমাস আন্দ্রের লাইফ খুব একটা রিস্কে নেই, আর এই এরিয়াতে এখন প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স চলে আসে সমস্ত আহতদের লোকাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে সাং জিনবো এখন বাড়িতে চলে যায়। এদিকে চই জংইন এখন বায়োকিওনোকে এসে বলে, লড়াই চলাকালীন তো তোমার অবস্থা খুবই খারাপ ছিল, এখন তুমি কি ঠিক আছো তো? যার উত্তরে বায়োকিওনো চই জংইনকে বলে, তোমারটা তুমি আর লুকিয়ে রেখো না, তোমার এখন কি অবস্থা তাই বলো। এদিকে এখন আমরা দেখতে পাই যে ও জিনচুল ভাবতে থাকে, ওই বিস্ট, ওই আইসেলফ আর ওই মেয়েটা সবাই মারা গেছে। আর এখন তার মনে পড়ে যে সাং জিনবো তাকে বলেছিল যে মিস্টার চেয়ারম্যানকে মেরেছে তাকে আমি ছাড়বো না, আর তাকে মারার আগে পর্যন্ত তুমি আমাকে থ্যাংক ইউ বলো না। সে এখন বুঝতে পারে যে এটা নিশ্চয়ই ওই আইসেলফটাই হবে যে চেয়ারম্যানকে মেরেছিল। এটা ভাবতে ভাবতেই সে সাং জিনবোকে ধন্যবাদ জানায়।
এরপরে আমরা জানতে পারি যে হান্টার অ্যাসোসিয়েশন থেকে কোরিয়াতে নিউজ চলে যায় যে যেই সমস্ত বিস্টগুলো এসেছিল সেই রকম বিস্ট এর আগেই কোনোদিনও দেখা যায়নি, আর তারা যেই পরিমাণে ক্ষয়ক্ষতি করে গেছে সেটাও অস্বাভাবিক। কিন্তু এটাই হয়তো মেন জিনিস না, এখনও এই বড় গেটটা খোলার কয়েকদিন বাকি আছে। আমরা দেখতে পাই যে লিউ জিগ্যাংও এখন সাউথ কোরিয়াতে চলে আসে। সে বলে, এটাই কি সেই কোলোসাল গেট? সেই সময় তার পাশেই থেকে একটা হান্টার বলে, এই গেটের থেকে মনস্টার বেরিয়ে আসলে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। হয়তো দুনিয়ার সমস্ত বড় হান্টাররা এখানে জড়ো হয়েছে ঠিকই, কিন্তু তারা সবাই এই সময় মরে না যায়। আমরা দেখতে পাই যে থমাস আন্দ্রু পুরোপুরিভাবে হিল হয়ে গেছে, সেও এখন এখানে দাঁড়িয়ে থাকে। সেখানে ও জিনচুলও থাকে, আর সে ভাবতে থাকে এইরকম এর আগে কোনোদিনও হয়নি। পুরো ওয়ার্ল্ডের থেকে এত হান্টাররা কোনোদিনও এক জায়গাতে আসেনি। আমি শিওর না যে এরপর এখান থেকে কতজন বেঁচে থাকবে। এরপরে আমরা দেখতে পাই সাং জিনবোকে, তার পাশে এখন চাহিন দাঁড়িয়ে থাকে, আর চাহিন তাকে বলে, তোমাকে দেখে খুবই নার্ভাস মনে হচ্ছে, আমি তোমাকে এরকম এর আগে দেখিনি। এরপরেই আমরা দেখতে পাই যে গেটটা খুলতে শুরু হয়, যেইটা দেখে সমস্ত হান্টাররা তৈরি হয়ে যায় লড়াই করার জন্য। কিন্তু সবাই দেখতে পায় যে সেই গেটের থেকে এখন অনেক পরিমাণে শ্যাডো বিস্ট বেরিয়ে আসে, যেটা দেখে সাং জিনবো অবাক হয়ে যায়। সেখানে নানান রকমের শ্যাডো বিস্ট থাকে, অনেক বড় বড় বিস্টও থাকে, রুলারদের মতো শ্যাডো বিস্টও থাকে, আর কামিশের মতো বড় ড্র্যাগনও থাকে। আর তাদেরকে বেরোতে দেখা মাত্রই সমস্ত হান্টাররা অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু সাং জিনবো এখন সবাইকে অ্যাটাক করতে মানা করে দেয়, যেটা দেখে ও জিনচুল থেকে বলে, এসব তুমি কি বলছো সাং জিনবো, আমরা অ্যাটাক কেন করব না? যে সময় সাং জিনবো ও জিনচুলকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। এখন চই জংইনও একই কথাই ভাবতে থাকে যে সাং জিনবো অ্যাটাক করতে মানা করছে কেন। এদিকে যখন বিস্টগুলো নেমে আসতে থাকে তখন সাং জিনবো তাদের দিকে এগিয়ে যায়, আর সেই সময় সেখানকার মেন শ্যাডো বিস্টটা তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আর সে বলে, আমি হলাম গ্র্যান্ড মার্শাল বেলিয়ন, আর আমি আপনার জন্য শ্যাডো মোনার্কের পুরো আর্মিকে নিয়ে এসেছি। এই সমস্ত ঘটনা দেখে সেখানকার সমস্ত হান্টাররা চমকে যায়, তারা কেউই বুঝতে পারে না যে এখানে কি চলছে। থমাস আন্দ্রেও এখন তার পাশে লেনার্ডকে বলে, আমি যে দেখতে পারছি তুমিও কি তাই দেখতে পারছো? যার উত্তরে লেনার্ড বলে, হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে। এদিকে সাং জিনবো এখন দেখতে পায় যে এই পুরো আর্মির মধ্যে কামিশের মতো 3টে ড্র্যাগন আছে। সে ভাবতে থাকে এখানকার একটা ড্র্যাগনই পৃথিবীর সব মানুষকে মারার জন্য এনাফ। তার মানে শ্যাডো মোনার্কের আসল আর্মির পাওয়ার এইরকম। ঠিক আছে, তাহলে এইবার যুদ্ধ করা যাবে। এরপরেই আমরা দেখতে পাই কিছুদিন পরের কোরিয়ান হান্টার অ্যাসোসিয়েশনের একটা মিটিং, যেখানে সবাই অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছিল। বাইরের সমস্ত দেশেরা এখন জানতে চাইছে যে কোরিয়াতে কিছুদিন আগে কি হলো, আর ফেডারেল ব্যুরো অফ হান্টারও জানতে চাইছে যে সাং জিনবো এখন কোথায়। এদিকে কোরিয়াতে যে সমস্ত লোকগুলোকে এই শহর থেকে বাইরে বের করা হয়েছিল তারা কি এই শহরে আসতে পারবে? অন্যদিকে কোনো একটা শো যার নাম হচ্ছে দ্য জিমি শো, সেই ছেলেটা নাকি সাং জিনবোর ইন্টারভিউ নিতে চায়। যেটা শুনে সেখানকার একটা লোক রেগে যায় আর বলে, সাং জিনবোর ইন্টারভিউ নিতে গেলে সাং জিনবোকে তাকে আগে খুঁজতে হবে। এদিকে ও জিনচুলে এখন বলে, যদি আমরা এখন সঠিক কাজের সময় না দিয়ে এই সমস্ত উল্টোপাল্টা ইন্টারভিউর সময় দিই তাহলে আমাদের কাছে আর খুব সময় বেঁচে থাকবে না। এদিকে ও জিনচুল এখন মনে মনেই ভাবতে থাকে, কয়েকশো শ্যাডো বিস্ট ডানজেনের থেকে বেরিয়ে আসবে আর সাং জিনবোর আর্মি হয়ে যাবে, এটা আমরা কেউই ভাবেনি। আর এদিকে সে এখন সবাইকে বলে, তোমরা সবাই এখন ফালতু ফালতু চিন্তা করছো যে সাং জিনবো এখন কোথায় গেল। এইটা কি প্রথমবার যে সাং জিনবোকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ও নিশ্চয়ই ওর কোনো কাজেই আছে, আমাদের সবার সেটা বোঝার দরকার। অন্যদিকে একটা পাহাড়ে আমরা দেখতে পাই যে সাং জিনবো একটা প্ল্যান করে, সে তার সমস্ত শ্যাডো বিস্টকে দুটো টিমে ভাগ করে দেয় আর তাদের মধ্যে লড়াই করায় ট্রেনিং করার জন্য। যেটা দেখে বেলিয়ন এখন তাকে বলে, এরকম আমি কোনোদিনও দেখিনি যে নিজেদের মধ্যেই ব্যাটেল করিয়ে ট্রেনিং করাতে। যার উত্তরে সাং জিনবো এখন বলে, আরে ওরা তো মরে যাচ্ছে না, না তো অসুবিধা কোথায়? আর এমন সময় বেরু এসে সাং জিনবোকে বলে, মাই কিং, আমি গ্র্যান্ড মার্শালের পজিশনের জন্য টেস্ট দিতে চাই। যেটা শুনে সাং জিনবো এখন বলে, কীরকম টেস্ট? যার উত্তরে বেরু বলে সে গ্র্যান্ড মার্শাল বেলিয়নের সঙ্গে ফাইট করতে চায়, যেটাতে এখন সাং জিনবো রাজি হয়ে যায়। তাই তারা দুজনেই তৈরি হয়ে যায় লড়াই করার জন্য। এখন সাং জিনবো প্রথমবারের জন্য বেলিয়নের লড়াই দেখবে। সে দেখতে পায় যে বেলিয়ন ইগ্রেসের মতনই একটা বড় তলোয়ার ব্যবহার করে, কিন্তু সে ভাবে যে বেলিয়নের চেহারা এবং তরোয়াল দুটোই ইগ্রেসের থেকে অনেক বড়। বেলিয়নের মেন পাওয়ারটা হয়তো হলো তার স্ট্রেংথ, স্পিড নয়। আর যদি এইরকমই হয় তাহলে হয়তো বেরু জিততেও পারে। আর এরপরেই তারা দুজনে ফাইট শুরু করে। আর সাং জিনবো দেখতে পারে যে বেলিয়নের যে তরোয়ালটা সেটা কোনো সোজা তরোয়াল না, সেটা বেঁকতেও পারে, ওই ডিমন স্লেয়ারের মিস্তুরির তরোয়ালের মতো। আর এরকম তরোয়ালের ব্যবহার করে বেলিয়ন খুব তাড়াতাড়ি বেরুকে তার মধ্যে আটকে ফেলে। যেটা দেখে সাং জিনবো ভাবে ফাইট থেকে শেষ হয়ে গেল, তাহলে বেরু কি হেরে গেল? তাহলে এটাই হলো পাওয়ার একটা গ্র্যান্ড মার্শালের। কিন্তু এরপরেই বেরু সেখান থেকে উঠে যায় আর বেলিয়নের বুকের মধ্যে অ্যাটাক করে।
অন্যদিকে আমরা দেখতে পাই যে লিউ জি গ্যাং এখন চায়নাতে পৌঁছে যায়, আর এখন প্লেন থেকে নামা মাত্রই তাকে বলে যে আপনি কোরিয়াকে সাহায্য করতে গেছেন। এটা শুনে অনেকেই খুশি, আবার অনেকে এটাও প্রশ্ন করছে যে আমরা অন্য কোনো দেশকে কেন সাহায্য করছি। এর উত্তরে আপনি কি বলবেন মিস্টার লিউ? যার উত্তরে এখন লিউ বলে, কোন ধরনের স্টুপিড লোকেরা এই সমস্ত বলছে? ওরা কি ম্যাপ চেনে না? কোরিয়ার থেকে একটু ওপরেই আমাদের দেশ, আর আমারও কনফিডেন্স নেই সেই বিচগুলোর সঙ্গে লড়াই করার যাদেরকে সাং জিনবো কিছু করতে পারছে না। তাই এই সমস্ত কথা যারা বলছে তাদেরকে বলো গিয়ে ওই বিচগুলোর সঙ্গে লড়াই করতে। আর এরপরে সেটার সামনে দেখতে পায় যে চায়নাতেও এরকম একটা কোলোসাল গেট খুলে গেছে, যেটা সে নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। আর এখন অন্যদিকে আমরা ড্র্যাগন কিংকে দেখতে পাই, যাকে অন্য একটা মোনার্কে সে এখন সব কিছু বলে, যেটা শুনে ড্র্যাগন কিং বলে, তাহলে শ্যাডো মোনার্কও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? ঠিক আছে, তাহলে আমি ওকে সামলে নিচ্ছি, আর তোমরা বাকিরা এখন একটু দূরেই থাকো, আমরা আর কোনো রকম লস করতে পারবো না। আর এই সময় ড্র্যাগন কিং তার সমস্ত ড্র্যাগনকে তৈরি হতে বলে যুদ্ধের জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই যে বেলিয়ন আর বেরুর লড়াইতে বেরু এই সময় আবার হেরে যায়, কিন্তু তারপরও সে সাং জিনহুকে বলে আমি এখনো লড়াই করতে পারবো মাই কিং। যেই সময় সাং জিনহু তাকে জিজ্ঞাসা করে তুমি গ্র্যান্ড মার্শালের পজিশনটা চাও কেন, যার উত্তরে বেরু বলে সে তার সঙ্গে থেকেই লড়াই করতে চায়। যেটা শুনে সাং জিনহু বলে ঠিক আছে, তাহলে গ্র্যান্ড মার্শাল আমার ডান দিকে থাকবে আর তুমি আমার বাঁ দিকে। যেইটা শুনে বেরুর এখন খুবই ভালো লাগে। আর এরপরে ইগরিশু সাং জিনহুকে একই কথাই বলে যে আমি আপনার সঙ্গে লড়াই করতে চাই। যার উত্তরে সাং জিনহু বলে ঠিক আছে, তাহলে তুমি আমার পেছনে থাকবে। আর এরপরে সাং জিনহু দেখতে পায় যে সমস্ত বড় বড় ড্র্যাগনগুলো এর সময় টাস্কের সঙ্গে মিলে কিছু তো একটা করছে। সে দেখে যে সব ড্র্যাগনগুলো আকাশের দিকে আগুন ছোড়ে, আর তারপরে টাস্ক তার স্কিলের ব্যবহার করে আর সেও আকাশের দিকে আগুন ছোড়ে, যে আগুনটা বাকি ড্র্যাগনদের থেকে অনেক পাওয়ারফুল হয়। মানে তারা ওই কম্পিটিশন করছিল আর কি, যেটা থেকে সাং জিনহু এখন ভাবে ও তো অর্বটার ব্যবহার করছে, তাহলে এটা তো চিটিং হয়ে গেল। এই সময় সাং জিনহু এটাও দেখতে পায় যে অনেকগুলো পিঁপড়ে বিস্ট তার জন্য কাঠের জোগাড় করছিল, যেটা দেখে সাং জিনহু জিজ্ঞাসা করে যে এরা আবার কি করছে। যার উত্তরে বেলিয়ন বলে ওরা আপনার জন্য একটা ঘর বানাচ্ছে, যাতে যতক্ষণ আমরা এখানে থাকবো ততক্ষণ আপনি ভালোভাবে রেস্ট করতে পারেন। যেটা শুনে সাং জিনহু জিজ্ঞাসা করে নিশ্চয়ই এটা বেরুর প্ল্যান, তাই না? এদিকে বেলিয়ন এখন থেকে জিজ্ঞাসা করে মাস্টার আপনি তো সমস্ত শ্যাডোগুলোকে আপনার ছায়ে ডেকে নিতে পারেন, আপনি কেন ওদেরকে বাইরে ছেড়ে রেখেছেন? যার উত্তরে সাং জিনহু বলে ওরা সবসময় আমার শ্যাডোর মধ্যেই থাকে, একটু বাইরেও থাকুক। আর সেই সমস্ত কথা বাদ দাও বেলিয়ন, তুমি কি জানো যে তুমি আসল শ্যাডো মোনার্ককে এরপর আর দেখতে পারবে না? এটা জেনে কি তোমার খারাপ লাগছে না? যার উত্তরে বেলিয়ন এখন বলে আমি শ্যাডো মোনার্কের পাশে ছিলাম যখন সমস্ত রুলাররা শ্যাডো মোনার্কের বিরুদ্ধে ছিল, আর তারপর থেকে পুরো সময়ই আমি শ্যাডো মোনার্কের পাশেই ছিলাম। যেটা শুনে এখন সাং জিনহু বলে তাহলে তুমি আমাকে আরও বলো না তোমার ব্যাপারে আর অ্যাশবর্নের ব্যাপারে। যেটা শুনে বেলিয়ন বলে এইটা কিন্তু একটা খুবই বড় স্টোরি হবে। আর এখন বেলিয়ন বলতে শুরু করে এসব কিছু শুরু হয় যখন আমিও একটা গাছের ফল ছিলাম। যেটা শুনে সাং জিনহু এখন বলে গাছের ফল ছিলে মানে? আর এখন বেলিয়ন বলে সবাই গাছের ফল ছিল, ওটা একটা এত বড় গাছ ছিল যেই গাছটা পুরো আকাশকে ঢেকে থাকতো, আর ওই 8টা মোনার্ক যে কোনো সময় এসে অ্যাটাক করতে পারতো। তাই আমার কাজ ছিল সবাইকে প্রস্তুত রাখা, কিন্তু আমার কাছে এরকম কোনো গ্যারান্টি ছিল না যে সবাই সুরক্ষিত থাকবে, আর আমার কাছে এটারও গ্যারান্টি ছিল না যে এই পৃথিবী কোনোদিনও চেঞ্জ হবে না। আর যখন আমি অ্যাশবর্নের মেমোরির দ্বারা ড্র্যাগন কিংয়ের পাওয়ার জানতে পারি তখন আমি এই বিষয়ে আরও শিওর হয়ে যাই। ড্র্যাগন কিং তার আর্মির সঙ্গে একটা পুরো গ্রহকে তছনছ করে ফেলে, আর এখন ওর টার্গেট হচ্ছে পৃথিবী। এই কারণেই সবাইকে প্রস্তুত থাকতে হবে, শুধুমাত্র আমাকে নয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনহু তার বাড়িতে রান্না করে তার মাকে আর তার বোনকে খাওয়ায়, যে খাবারটা তার মায়ের খুব ভালোই লাগে। কিন্তু এরপরে সে সাং জিনহুকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে? যার উত্তরে সাং জিনহু বলে কি আবার হবে। আর এখন তার মা বলে তোমার বাবাও আমাকে এইভাবে রান্না করে খাওয়াতো যখন সে কোনো ডেঞ্জারাস মিশনে যেত। যেটা শুনে সাং জিনহু এখন বলে আরে না না সেরকম কিচ্ছু না। আর এমন সময় সাং জিনহু বুঝতে পারে যে তার বাড়ি থেকেও আসছে। সে তার দরজা খুলে দেখে যে এটা অন্য কেউ নয় বরঞ্চ জিন ওর বাবা। তিনি এখন এসেই সাং জিনহুকে বলে হঠাৎ করে আসার জন্য ক্ষমা চাইবো, কিন্তু আপনি কি আমার সঙ্গে একটু কিছুক্ষণ কথা বলতে পারবেন? আর এরপরে আমরা দেখতে পাই যে জিনোর বাবা আর সাং জিনহু পার্কে হাঁটতে হাঁটতে কথা বলছিল। এখন জিনোর বাবা সাং জিনহুকে বলে আমি যখন ইটারনাল স্লাম্বার থেকে জেগে উঠলাম আমি ভাবলাম যে আমি হয়তো সত্যিই খুবই লাকি, কিন্তু পরে আমার মনে হলো যে লাক থাকলেও এরকম হয় না। যেহেতু পুরো দুনিয়াতে শুধুমাত্র তোমার মা আর আমিই একজন যে কিনা এই ইটারনাল স্লাম্বার থেকে জেগে উঠেছেন, তাই আমার মনে হচ্ছে যে আমার ইটারনাল স্লাম্বার থেকে জেগে ওঠার পেছনেও তোমারই হাত আছে। তাই আমি এখন তোমাকে এটাই জিজ্ঞাসা করতে চাই যে তুমি আমাকে কেন হেল্প করলে? যার উত্তরে সাং জিনহু বলে কারণ আমার আপনাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে।
যদি আপনি এরকম লোক হতেন যে আপনার যেটা চায় সেটা পাওয়ার জন্য আপনি যা কিছু তাই করতে পারেন, তাহলে হয়তো আমি আপনাকে হেল্প করতাম না। যেটা শুনে এখন জিনোর বাবা অবাক হয়ে যায় আর সে বলে, আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো। প্লিজ আমাকে বলো যে আমি তোমার জন্য কি করতে পারি। যার উত্তরে এখন সাংজিনবো বলে, আমার তেমন কিছু যাওয়ার মতো নেই, কিন্তু যদি আমার কোনোদিন কিছু হয়ে যায় আপনি কি আমার মা আর বোনকে দেখে রাখতে পারবেন? যেটা শুনে জিনোর বাবা বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যখন আমাকে বললে এটা আমি নিশ্চয়ই করব, আমি তোমাকে কথা দিলাম। এরপরে অন্য সিনে আমরা দেখতে পাই যে মিস্টার ভো জিনচুল সাংজিনবোকে চায়নার কোলোসাল গেটের ভিডিওটা দেখায় আর তাকে জিজ্ঞাসা করে যে এটাও তার আর্মির কিনা। যার উত্তরে সাংজিনবো বলে যে না, এই গেটের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এই গেটের থেকে বেরোলে আসল মনস্টাররাই বেরোবে। আর এখন সাংজিনবো হঠাৎই মিস্টার ভো জিনচুলকে বলে, আপনি কি আমার উপরে বিশ্বাস করেন মিস্টার ভো জিনচুল? যার উত্তরে সে বলে, হ্যাঁ অবশ্যই করি। এরপরে সাংজিনবো বলে, তাহলে আমি আপনাকে এখন যে জিনিসটা দেখাবো সেটাকেও আপনার বিশ্বাস করতে হবে। আর এরপরে সাংজিনবো তার সমস্ত মেমোরি, সমস্ত মোনার্ক, রুলার এবং সমস্ত ঘটনা মিস্টার ভো জিনচুলের মাথায় ঢুকিয়ে দেয়। যে সব কিছু জানার পর ভো জিনচুলের প্রায় বিশ্বাসই হয় না। সে ভাবে, আমি ভাবতাম যে গড আমাদেরকে এই পাওয়ার দিয়েছে এই সমস্ত বিস্টদের থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আমি তো পুরোপুরিভাবেই ভুল ছিলাম। তার মানে পৃথিবীতে একটা এমন যুদ্ধ হবে যে যুদ্ধের পরে শুধুমাত্র হান্টাররাই বেঁচে থাকবে, আর এই যুদ্ধটা মানুষের সঙ্গে মোনার্কদের নয়, বরঞ্চ মোনার্কদের সঙ্গে রুলারদের। আর এরপরে সে সাংজিনবোকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি ওই সমস্ত মোনার্কের সঙ্গে একাই লড়াই করার প্ল্যান করছো? যার উত্তরে সাংজিনবো হ্যাঁ জানায়। আর এখন মিস্টার ভো জিনচুল তাকে জিজ্ঞাসা করে, তাহলে এই ব্যাপারে আমি তোমাকে কি করে হেল্প করতে পারি আমাকে বলো। আর এরপরেই আমরা দেখতে পাই যে মিস্টার ভো জিনচুল একটা মিটিংয়ে রয়েছে, যেখানে সে তার একটা সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, এইখানে কি সবাই আছে নাকি আর কারোর আসা বাকি আছে? যার উত্তরে সেক্রেটারি বলে, না না, টোটাল 152টা দেশের থেকে সবাই এখানে চলে এসেছে। আর এরপরেই সেই সেক্রেটারি ভো জিনচুলকে জিজ্ঞাসা করে, আচ্ছা মিস্টার সাংজিনবো আপনাকে কি বলল যার পর থেকে আপনি এরকম হয়ে আছেন, মানে আপনাকে দেখে যেন কেমন একটু অন্যরকম লাগছে? মিস্টার ভো জিনচুল তাকে বলে দেয় যে তেমন কিছুই না। এদিকে সে এখন ভাবতে থাকে যে সে দেখেছে যে বিশাল বড় ড্র্যাগনের সঙ্গে ড্র্যাগন কিং এই পৃথিবীতে আসছে, আর সে চাইলে একবার তুড়ি বাজিয়েই পুরো পৃথিবীকে একেবারে খতম করে ফেলতে পারে। তাহলে সাংজিনবো এখন তার সঙ্গে কি করে ফাইট করবে? আর এরপরে সে সাংজিনবোকে কল করে আর বলে, তুমি যাদেরকে এখানে ডাকার কথা বলেছিলে তাদের সবাইকে আমি ডেকেছি, তুমি এখন কোথায়? যার উত্তরে সাংজিনবো বলে, আমি এখানেই আছি, তোমার পেছনেই। আর এরপরেই ভো জিনচুল সাংজিনবোকে বলে, সমস্ত লোকেরাই অবাক হয়ে যাবে যখন তোরা সবাই সত্যিটা জানতে পারবে, কিন্তু তোমার কি মনে হয় যে এটা করাটা ঠিক হবে? আর এখানেই শেষ হয় আমাদের সোলো লেভেলিং এর পর্ব 9। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।